নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই এবং সকলের সুস্থ জীবন কামনা করি। আজ আমি অবসরপ্রাপ্ত সরকারি উকিল ও অ্যাডভোকেট এবং সর্বপ্রথম পরিচিত রাম ভক্ত শ্রী শুভময় দত্ত তার লিখিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে আমি আজ ঠাকুরের কথা বলবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। শুরু করছি আজকে তাহার স্মৃতি অর্চনা। 1331 সনের কার্তিকে অগ্রহায়ণ মাস একটি ফৌজদারি মকদ্দমা সরকার পক্ষে পরিচালনার জন্য শ্রী শুভময় দত্ত ফেনীতে গিয়েছিলেন এবং অন্নদাচরণ বন্দ্যোপাধ্যায় নামক জনৈক প্রবীণ পুলিশ ইন্সপেক্টরের বাসায় অবস্থান করছিলেন। তৎপূর্বে ফেনীতে মোকদ্দমা উপলক্ষে গেলে কলিকাতা কলেজে পড়ার সময় বন্ধু এবং এই সময় ফেনী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মনীন্দ্র কুমার মুখোপাধ্যায়ের বাসায় থাকতেন। ওইবারও বিকেলবেলা বেড়াতে বের হয়ে মনীন্দ্রবাবুর বাসায় গেলে জানতে পারলেন যে তাহার এক মাতুল সাংঘাতিক রোগে ভুগে তখন প্রায় মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছেন। তাহারই নিকট তাহার ভ্রাতা শ্রী কৈলাসচন্দ্র চক্রবর্তী মহাশয় অতি বিষণ্ণ বদনেই বসেছিলেন। উক্ত কৈলাসবাবু নানা উচ্চ ইংরাজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্য করে পরিশেষে নোয়াখালী শহরের স্বদেশী যুগে স্থাপিত জাতীয় উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করে কর্মজীবন হতে অবসর গ্রহণ করেছিলেন। তিনি মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় শিষ্য ছিলেন। তিনি তাহার অনন্য সাধারণ ব্যক্তিত্ব ও পুত্র চরিত্রের জন্য তাহাকে বিশেষ শ্রদ্ধা আকর্ষণ করেছিল এবং তিনিও তাহাকে যথেষ্ট স্নেহের চোখে দেখতেন। শ্রী শ্রী শুভময় দত্ত উভয়ই তাহার সঙ্গে আলাপে করেছেন। এমন সময় ফেনী উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক নীলকমল চক্রবর্তী মহাশয় তথায় আসিয়া কৈলাসবাবুকে খুব চুপি চুপি কিছু বললেন। শ্রী শুভময় দত্ত তাহাদের কথা কিছু বুঝতে না পারলেও তাহাদের ভাবভঙ্গি এবং আকার ইঙ্গিতে তাহার সন্দেহ হইল যে কোনো মহাত্মা সাধু সন্ন্যাসী বোধহয় তথায় এসেছেন এবং নীলকমল বাবু সম্ভবত কৈলাসবাবুকে সেই সংবাদই দিয়ে গেলেন। ইহার কারণ এই যে তিনি কলকাতায় কলেজে অধ্যয়নকালে দেখেছিলেন সাধু সন্ন্যাসীরা কলকাতায় আসলে তাহাদের ভক্তগণ অতি চুপি চুপি তাহাদের পছন্দ মতো লোকেদেরই সংবাদ দিতেন, সর্বসাধারণকে এই সংবাদ দিতেন না। শ্রী শুভবাবুর কৌতূহল নিবৃত্তির জন্য নীলকমল বাবু কৈলাসবাবুকে কি বলে গেলেন জিজ্ঞাসা করলেন। তদুত্তরে যতদূর মনে পড়ে কৈলাসবাবু বলেছিলেন, খুব বড় একজন মহাপুরুষ এখানে এসেছেন, রাম ভাইয়ের নাম শুনিয়াছ? তিনি এখন নীলকমল বাবুর বাসায় আছেন বলে সংবাদ দিয়ে গেলেন। এই কথা শুনে শুভবাবু তাহার নিকট যাওয়ার অত্যন্ত আগ্রহ প্রকাশ করলেন, কারণ তাহার পরম পূজনীয় পিতৃদেবের মুখে এই মহাপুরুষের প্রথম জীবনের কথা কিছু কিছু শুনেছিলেন এবং পরে নাগপুর কংগ্রেসে যাওয়ার পথে তাহার শ্রদ্ধেয় বন্ধু আত্মীয় সত্যেন্দ্রচন্দ্র মিত্র, যিনি শেষ বয়সে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন, তাহার নিকটও কিছু কিছু শুনেছিলেন। শুভবাবু কৈলাসবাবুকে বললেন, আপনি তাহার নিকট যাইবেন কি? তদুত্তরে তিনি বললেন, হ্যাঁ, এখনই যাইব। শুভবাবু পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি সঙ্গে যাইতে পারি কি? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই যাইতে পারো। অতঃপর তাহারা নীলকমল বাবুর বাসার দিকে রওনা হলেন। ছেলেবেলায় শুভবাবুকে তার বাবা বলেছিলেন যে কোনো সাধু সন্ন্যাসী দর্শন করতে গেলে কিছু ফল বা ফুল নিয়ে যেতে হয়। বাজারের নিকট না থাকায় পথের পাশে কিছু বনফুল তিনি কুড়িয়ে নিলেন এবং কৈলাসবাবু তাহাই করলেন। তৎপর নীলকমল বাবুর বাসে উপস্থিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেলেন এবং কৈলাসবাবু তাহাকে যেভাবে প্রণাম করলেন শুভবাবু সেইভাবেই প্রণাম করে এক পাশে বসে পড়লেন। শুভবাবুর বাবা ছেলেবেলায় উপদেশ দিয়েছিলেন যে হরিনামে আয়ু বৃদ্ধি হয় এবং মঙ্গল হয়। তাহারা যেন সাধু সন্ন্যাসী দর্শন করতে গেলে মনে মনে হরিনাম জপ করতে থাকে। তিনি এক পাশে বসে তাহাই করছিলেন। কৈলাসবাবু তাহার পরিচয়ের জন্য নোয়াখালী সরকারি উকিল ও সত্যেন্দ্রবাবুর বিশেষ বন্ধু ইত্যাদি অনেক কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর তৎসম্বন্ধে কোনো কথাই বললেন না,
এবং তাহার মুখশ্রী দৃষ্টি তাহার মনে হইল যে তিনি ওই পরিচয় কোনো প্রয়োজনই বোধ করেন না। সত্যেন্দ্রবাবু তখন বার্মাতে সম্ভবত মান্দালয় জেলে আবদ্ধ ছিলেন। কৈলাসবাবু তাহার কারামুক্তির বিষয় ঠাকুরকে কিছু জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, সরকারের দুর্বুদ্ধি, অনর্থক তাহাকে আটকাইয়া রাখিয়াছে, শীঘ্রই সত্যেন্দ্রবাবু মুক্তি পাইবেন। ইহার পর কৈলাসবাবু তাহার সাংঘাতিক রোগগ্রস্ত ভ্রাতার কথা বললেন। ঠাকুর তাহাকে অনেক কথা বুঝালেন এবং তাহার অনুরোধে তাহার ভ্রাতাকে পদধূলি দিয়ে আসতে স্বীকৃত হইলেন। শ্রী ঠাকুর কৈলাসবাবুর সান্ত্বনার জন্য অনেক কথাই বলেছিলেন, কিন্তু শুভবাবু তাহার মর্ম কিছুই বুঝতে পারলেন না। যদিও এক দৃষ্টিতে তাহার দিকে তিনি চেয়েছিলেন, কিন্তু কিছুই তিনি বুঝলেন না। ওই সময় অন্য কেউ ওই ঘরে ছিল বলে শুভবাবুর মনে পড়ল না। সুতরাং বেশ কিছুক্ষণ তাহারা উভয় তথায় থাকিয়া পুনঃ তাহার শ্রীচরণ স্পর্শ করে সেখান হতে চলে আসলেন। ওই সময়ের মধ্যে শ্রী ঠাকুর লক্ষ্য করে কিছুই বুঝলেন না। তিনি তাহারও কিছু জিজ্ঞাসা করার না থাকায় চুপ করেই তিনি বসেছিলেন। পরের দিন ভোরে বেড়াতে বেরিয়ে নীলকমলবাবুর বাসায় গিয়ে তিনি উপস্থিত হলেন। তিনি শুভবাবুকে দেখিয়ে বললেন, ঠাকুর একাই বসিয়া আছেন, আপনি যাইতে পারেন। সেই দিনও তাহাকে প্রণাম করে কিছুক্ষণ ওই ঘরে বসেছিলেন, কিন্তু শুভবাবুর কিছু জিজ্ঞাসা না থাকায় এবং তিনি নিজে হতে কিছু না বলায় নীরবে প্রণাম করে অন্নদাবাবুর কোয়ার্টারে ফিরে আসলেন। অন্নদাবাবু ধর্মপরায়ণ এবং নানা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছেন জেনে তাহাকে জিজ্ঞাসা করলেন, রাম ভাই বা রাম ঠাকুরের নাম শুনিয়াছেন কি? তদুত্তরে তিনি বললেন, হ্যাঁ, তিনি খুব বড় সাধু। শুভবাবু বললেন, তিনি এখানে নীলকমল বাবুর বাসায় আছেন, আপনি দেখা করতে যাইবেন কি? তিনি সাগ্রহে স্বীকৃতি দিলেন এবং অফিসের কার্য সেরে উভয় বাজার হতে কিছু ফল নিয়ে শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হলেন। অন্নদাবাবু স্বাস্থ্য সম্পর্কেও কিছু আলোচনা করলেন এবং ঠাকুরও তাহার উত্তর দিলেন, কিন্তু শুভবাবু শাস্ত্র আলোচনায় সম্পূর্ণ অনভিজ্ঞ থাকায় সেই আলোচিত বিষয় সম্বন্ধে তাহার কিছুই মনে পড়ল না। কিছুক্ষণ ওইরূপ আলোচনার পর তিনি একটু সাহস ভর করে শ্রী ঠাকুরকে লক্ষ্য করে বললেন, গত পূজায় বন্ধে কাশী যাইবার পথে কোনো বন্ধুর সঙ্গে নবদ্বীপ গিয়েছিলাম। সেখানে এক স্থানে দেখলাম যে একজন সাধু পলক শূন্য নয়নে একটি প্রস্তর মূর্তির মতো নিশ্চল অবস্থায় আসন করিয়া বসে আছেন। তথা শুনতে পাইলাম যে তিনি দিনের পর দিন নিশ্চল অবস্থায় ওইভাবেই বসে আছেন এবং দিনরাতের মধ্যে কেহই তাহাকে একটু নড়াচড়া করতে দেখে নাই। এরূপ অবস্থা কি করিয়া হয়? আমরা তো এক মুহূর্ত চোখের পলক শূন্য অবস্থায় নিশ্চলভাবে থাকতে পারি না। শ্রী ঠাকুর তদুত্তরে বললেন, ইহা যোগের একটি অবস্থা। যখন যোগী দেখতে পান যে তাহার সম্মুখ দিয়ে অনেক দেবদেবী এবং মনোরম দৃশ্য অবিচ্ছিন্নভাবে চলিয়া যাইতেছে, তাহাতে তাহার চক্ষু ও মন এমনই আকৃষ্ট হইয়া থাকে যে তাহার চোখের পলক ফেলিবার কোনো অবকাশ থাকে না। কথাটা শুনে শুভবাবুর মন বুঝতে পারল এবং কিছুক্ষণ পরে উভয় প্রণাম করে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। সেখানে সংবাদ পেলেন যে তিনি তৎপর দিন প্রাতে ফেনী টাউন সংলগ্ন গ্রাম সহদেবপুরে কালী সিদ্ধ ক্ষীরোদচন্দ্র মজুমদার মহাশয়ের বাড়িতে থাকবেন। পরের দিন প্রাতে উক্ত ক্ষীরোদবাবুর বাড়িতে দরজায় তিনি উপস্থিত হয়ে দেখলেন শ্রী ঠাকুর ও ক্ষীরোদবাবু কালীবাড়ির প্রকাণ্ড বট অশ্বত্থ গাছতলায় পায়চারি করছেন। শুভবাবু শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, আজ আমার এখানকার অফিসের কাজ শেষ হইবে এবং আমি নোয়াখালী যাইব, আপনি একবার সেখানে যাইবেন কি? তিনি বলিলেন, হ্যাঁ যাইব, কিন্তু তৎপূর্বে একবার চট্টগ্রাম হইতে ঘুরিয়া আসিতে হইবে। ওই সময় শ্রী ঠাকুরের সঙ্গে আগত শ্রী বরদাচরণ রায় নামক জনৈক ভক্তের সঙ্গে ফেনীতে শুভবাবুর পরিচয় হয়। তিনি কলকাতার ওকালতি করতেন। কোনো একটি মর্মান্তিক পারিবারিক ঘটনাতে অত্যন্ত শোক ও সন্তপ্ত হয়ে শান্তির জন্য তিনি শ্রী ঠাকুরের সঙ্গে ঘুরছিলেন।
শুভবাবু নোয়াখালী এসে শ্রী ঠাকুরের ভক্ত বসন্ত কুমার বসু মহাশয়কে শীঘ্রই নোয়াখালী আসবেন বলে সংবাদ দিলে তিনি হেসে বললেন, হ্যাঁ, তিনি হয়তো আসবেন, কিন্তু আমরা তাহাকে দেখতে পাইব না, অর্থাৎ তিনি অশরীরীভাবে আসিয়া চলিয়া যাইবেন। তাহার এই কথা বলার কারণ তাহার নাকি বহুকাল যাবৎ তাহার দর্শনের আকাঙ্ক্ষা করে বিফল মনরথ হয়েছেন। শুভবাবু কিন্তু তাহাদের এই কথার পুনঃ এখানে দর্শন পাওয়ার আশা ক্ষুণ্ণ হইল না। তাহার যেন মনে হলো তিনি তাহাকে আসবেন বলে কথা দিয়েছেন, আর তিনি আসবেন না ইয়া হইতেই পারে না, তিনি নিশ্চয়ই আসবেন। কিছুদিন পর চট্টগ্রাম হইতে পুনঃ ফেনীতে এসে শ্রী ঠাকুর নোয়াখালী শহরে বসন্তবাবুদের সংবাদ দিলে তাহারা একখানি ট্যাক্সিতে করে শ্রী ঠাকুরকে শ্রী খগেন্দ্র কাহারি মহাশয় বাসায় নিয়ে আসলেন। খগেন্দ্রবাবু তখন ভুলুয়া জমিদারের স্টেটের একজন নায়েব ছিলেন এবং তৎকালীন নোয়াখালী শহরে বাসায় অল্প কিছু দূর উত্তরে ভলুয়া কোয়ার্টারেই থাকতেন। নোয়াখালী এসে পূর্বোক্ত বরদাবাবু দয়া করে শুভবাবুর সঙ্গে দেখা করেন এবং উভয়ে নোয়াখালী টাউন হলে অল্প কিছু দক্ষিণে নদীর ধারে বেড়াতে যান। নদীর ধারে দাঁড়িয়ে বরদাবাবু ঠাকুর সম্বন্ধে অনেক কথাই বললেন। তন্মধ্যে এই কথাটি শুভবাবুর বেশ মনে আছে। এমন গীতার মহাপুরুষের সঙ্গে থাকিয়া আমার প্রাণের জ্বালা জুড়াইতে পারিতেছে না। শুভবাবু তাহাকে বললেন, আচ্ছা, আমি অনুরোধ করিলে ঠাকুর আমার বাড়িতে আসবেন কি? বরদাবাবু উত্তর দিলেন, হ্যাঁ, নিশ্চয়ই যাইবেন। শুভবাবু বললেন, কিন্তু আমার অনুরোধটা আপনি করিবেন? তিনি তাহাতে সাগ্রহে সম্মত হইলে উভয় সন্ধ্যার সময় যাইয়া খগেন্দ্রনাথ বাবুর বাসায় উপস্থিত হলেন। বরদাবাবু শুভবাবুর প্রার্থনা নিবেদন করা মাত্র ঠাকুর পরের দিন প্রাতেই তাহার বাসায় যাইবেন বলে সম্মতি দিলেন। বরদাবাবু শুভবাবুকে বলে দিলেন যেন তিনি খুব সকালে এসে ঠাকুর খুব ভোরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন, তাই তিনি সকালে যেন তাড়াতাড়ি চলে আসেন। বরদাবাবুর নিকট জানলেন যে ঠাকুর প্রায় কিছুই খান না, ইচ্ছে করলে সামান্য কিছু ফল রাখতে পারেন। শুভবাবু তখন বাজার হতে বেদানা আদি ফল কিনে আনলেন এবং পরের দিন প্রাতে ঠাকুরকে বাসায় আনলেন বলে খবর দিলেন। ওই দিন বড়দিনের বন্ধ ছিল। পরের দিন প্রত্যুষে খগেন্দ্রবাবুর বাসায় তিনি উপস্থিত হওয়া মাত্র বরদাবাবু বললেন যে ঠাকুর অনেক আগে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এখানে তাহারা ভোগের কিছু গ্রহণ করতে বললে ঠাকুর বলেন শুভবাবুর বাসায় তিনি করবেন। ঠাকুর একখানি সাদা চাদর গায়ে খালি পায়ে বাসার অভিমুখে রওনা হলেন। শুভবাবু ও বরদাবাবু পিছু পিছু যাইবার সময় বরদাবাবু বললেন, দেখুন কেমন তাড়াতাড়ি ঠাকুরে বৃদ্ধ বয়সে হাঁটিতেছেন। আমাদের মতো যুবকদের পক্ষে অত তাড়াতাড়ি অনেক দূর যাওয়া সম্ভব হয় না। ঠাকুর শুভবাবুর বাসগৃহের সম্মুখে উপস্থিত হইলে সাধু মহাত্মাদের অভ্যর্থনায় সম্পূর্ণ অনভিজ্ঞ শুভবাবু কীভাবে তাহাকে ঘরে নিবেন মনে মনে ভাবছিলেন। এমন সময় তার মনে হলো যে তাহাদেরকে পথ প্রক্ষালন করে অভ্যর্থনা করতে হয়। শুভবাবু তাহাই করে তাহার কম্বল পাতা বিছানার উপর বসতে তাহাকে অনুরোধ করলেন এবং ঠাকুর তথায় আসন গ্রহণ করলেন। শ্রী ঠাকুর ওইভাবে উপবেশন করার পর শুভবাবু তাহাকে জিজ্ঞাসা করলেন, সংসারে থাকিয়া লোক কিভাবে আধ্যাত্মিক উন্নতি লাভ বা মুক্তি লাভ করতে পারে? এই কথা বলা মাত্র ঠাকুর বারংবার কিছু উচ্চারণ করতে লাগলেন এবং তৎপর বললেন, এই করিবেন। তাহার ভাবে এবং উচ্চারণে শুভবাবুর মনে হলো যেন তিনি তাহাকে দীক্ষা দিলেন। ঠাকুরের তৎকালীন ভক্তদের মুখে শুনেছিলেন যে তিনি কাহাকেও দীক্ষা দেন না, তিনি শুভবাবুকে দীক্ষা দেবেন। এই আশা করে শুভবাবু তাহাকে তাহার বাড়িতে আসতে আহ্বান করেন। সুতরাং শুভবাবু তৎক্ষণাৎ বলে ফেললেন, এই কি দীক্ষা? ঠাকুর উত্তর করলেন, হ্যাঁ, এই দীক্ষা। এই অপ্রত্যাশিত কথা শুনে শুভবাবু আনন্দে অধীর হলেন এবং এই উপলক্ষে যে কিছু গুরুদক্ষিণা দেওয়া সঙ্গত তাহা ভুলে যাওয়াতেই বোধহয় কয়েক ফোঁটা চোখের জল দক্ষিণাস্বরূপ ঠাকুর গ্রহণ করলেন।
শুভবাবু জিজ্ঞাসা করলেন, কোন সময় এইরূপ করিব? ঠাকুর উত্তর দিলেন, নিস্তব্ধ সময়। কোনো মূর্তি চিন্তা করিব কিনা জিজ্ঞাসা করায় তিনি তাহার বিছানার একদিকে তাকানো শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তিখানা দেখিয়ে বললেন, এই মূর্তি। বস্তুত শুভবাবু শিশুকাল হইতে ওই মূর্তি খুব ভালোবাসতেন। ঠাকুর অনেক কথা বললেন, কিন্তু তখন তাহার এইরূপ একটি ধারণা হলো যে তাহার আদেশ অনুযায়ী ওইরূপ উচ্চারণ করলেই তাহার সর্বাঙ্গীন কুশল হইবে এবং শুভবাবু আর কিছু করার দরকার হবে না বলে মনে করলেন। জয় রাম, জয় গোবিন্দ।